কেবল, ওইখান থেকে আমরা যেটা দেখেছিলাম যে gx is equal to v by x into ln r by r. So for a particular operating voltage and a particular cable, the dielectric stress will decrease as x become larger. Okay, so that means the maximum stress is at the surface of the conductor and stress will be minimum at the internal surface of the sheath. So by using this equation, this equation number 4, the thickness of the dielectric material is decided. Okay, so the stress is taken as maximum, and for this maximum stress, what will be the value of r that is taken, and then from capital R minus small r, we can get the thickness of the material, dielectric material. Okay, now as the operating stress is taken as maximum, so we can say that throughout the dielectric material, the stress is not utilized, because this stress যেটা নিয়ে আমরা ক্যালকুলেশনটা করছি, সেই স্ট্রেসটা শুধুমাত্র কন্ডাক্টরের সারফেসেই থাকবে। বাকি যত দূরে যাবে, কন্ডাক্টর থেকে যত দূরে যাবে তত স্ট্রেস লেভেল কমে যেতে থাকবে, তাই তো? তাহলে আমরা যে ম্যাক্সিমাম অপারেটিং স্ট্রেসটা নিচ্ছি সেটা কিন্তু ফুললি ইউটিলাইজ হচ্ছে না। যদি স্ট্রেসটা থ্রু আউট সেম থাকতো তাহলে কিন্তু আরো থিকনেসটা আরো অনেক কম হতো। সো দ্যাট ইজ ওয়াই দিস গ্রেডিং অফ কেবল ইজ basically done, but this is not a practical process. Okay, it is only theoretical. So the process of achieving uniform electrostatic stress in dielectric of cable is known as grading of cables. There are two methods of grading. One is capacitance grading, another one is intersheath grading. So basically grading হচ্ছে গিয়ে না, আমার যে ডাইলেকট্রিক স্ট্রেসটা মানে জিএক্স এর ভ্যালুটা যে থ্রু আউট আমার বারবার চেঞ্জ হতে থাকছে, সেইটা যাতে কনস্ট্যান্ট থাকে, অ্যাচিভিং দিস প্রসেস ইজ কল্ড গ্রেডিং। ওকে, সো সেটা কিভাবে হতে পারে না, ইফ উই সি দিস ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো যদি আমরা দেখি, জিএক্স এর ভ্যালু একটা চেঞ্জ হতে পারে যে আমার যদি এই যে এপসাইলন আর এর ভ্যালুটা, দ্যাট ইজ মেটেরিয়াল যেটা ইউজ করছি তার যদি পারমিয়াবিলিটিটা ডিফারেন্ট হয়, তাই তো? তাহলে বাকি অন্য বাকিগুলো মানে বাকি যে কম্পোনেন্ট আছে সেগুলো ফিক্সড রেখে আমরা শুধুমাত্র যদি মেটেরিয়ালটাকে চেঞ্জ করে যাই, তাহলে পারমিয়াবিলিটি চেঞ্জ হবে, তাহলে আমার জিএক্স এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। ওকে, so this type of grading is called capacitance grading. So basically capacitance grading হচ্ছে না আমার layer of different materials are used. Okay, different of materials are used and their permittivity are different. Okay, so this type of grading is called capacitance grading. So by using different type of materials with different permittivity, the gx value is kept constant. Okay, another one is intersheath grading. So intersheath grading is basically the material will be homogeneous, but there will be this total material will be divided into various layers by placing metallic intersheaths. Okay, so that means আমার একটা মেইন কোর আর কোর আছে, তারপর ডাইলেকট্রিক মেটেরিয়াল আছে, তারপর সিদ আছে, তাই তো? অ্যান্ড সিদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে 0, গ্রাউন্ড আছে। সো মাঝখানে যে লেয়ারটা ডাইলেকট্রিক মেটেরিয়ালের যে লেয়ারটা আছে সেটাকে কি করা হয় না, ইন্টারশিথ গ্রেডিং এ কি করা হয় না, সেটাতে আবার মাঝখানে ওই মেটালিক ইন্টারশিথ প্রোভাইড করা হয়। সেই ইন্টারশিথ গুলো কি থাকবে না, সেই ইন্টারশিথের ভোল্টেজ লেভেলগুলো ওই আর তার কোরের পোটেনশিয়ালের মাঝামাঝি হবে।
ওকে, যাতে মানে এক্ষেত্রে কি করা হয় না, এক্ষেত্রে আমার এই যে ভি এর ভ্যালুটাকে চেঞ্জ করে আমার এই জি এর ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখা হয়। ওকে, ভি এর ভ্যালুটা অপারেটিং ভোল্টেজের ভ্যালুটা যেটা আছে সেটাকে চেঞ্জ করে এটা তোমার ফিক্স রাখা হয়। ওকে, সো মাঝখানে যে ইন্টারসিড গুলো কানেক্ট করা হয় সেগুলো ডিফারেন্ট পোটেনশিয়ালে রাখা হয়, যাতে আমার ওই থ্রু আউট ডাইলেকট্রিক মেটেরিয়াল আমার স্ট্রেস লেভেলটা সমান থাকে। So these two methods are used, but these are only for theoretical interest. এগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা যেতে পারে না। প্রবলেম কি না, ক্যাপাসিটেন্স গ্রেডিং এর প্রবলেম হচ্ছে যে এই যে ওয়াইড রেঞ্জ অফ পারমিটিভিটি দরকার পড়বে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব নয়। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে যখন অপারেটিং কন্ডিশনে তোমার ওই পারমিটিভিটি ভ্যালু চেঞ্জও হতে পারে, যার ফলে জিএক্স এর ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। সো ব্রেকডাউন may also occur in normal operating voltage. Okay, and problem of interseed is interseed problem ki na, the interseeds are very thin, so they are liable to damage during transportation or installation. They are not able to carry the charging current of long cable lines, and thus current carrying capacity of the cable is reduced. Okay, next is cable capacitance. So তোমরা এর আগে লাইন প্যারামিটার যখন পড়েছো, এর আগে সেমিস্টারে ছিল, লাইন প্যারামিটারসে তোমরা ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন করেছিলে। সো আমরা যদি দুটো কম্পেয়ার করি, ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটেন্স আর আন্ডারগ্রাউন্ড লাইনের ক্যাপাসিটেন্স, we will see that the capacitance of cables are much more higher than the capacitance of the overhead transmission line. তার কারণ কি কি না, distance between conductors are very small in case of cable. Okay, then also the distance between core and the uh, neutral, or core and the earth sheath, is also small. And also another one is the permittivity of the cable insulation is uh, 3 to 5 times higher than that of the air insulation, which is in case of overhead transmission line. Okay, so আমরা জানি যে in case of overhead transmission line, if we take two conductors A and B, then the capacitance between A and B will be QA by VAB, right? Whereas uh, then if we take the distance between A and B conductors to be capital D, and the radius of the conductor, any of the conductor as small r, then the capacitance will C will be pi epsilon divided by ln d by r, right? So in case of overhead transmission line, and for phase to neutral, that is from say conductor A to neutral, the capacitance will be 2 pi epsilon divided by ln dy r. And the same calculation for in case of single core cable, we can calculate it from here, এই যে ইকুয়েশনটা যেটা আছে। So in case of cable, in case of single core cable, actually the capacitance is calculated by using this formula, that is a V is equal to Q by 2 pi epsilon 0 epsilon r into ln r by r, তাই তো ইকুয়েশন 2 যেটা আছে। সো এখান থেকে আমরা জানি যে C is equal to capacitance of the single core cable, C will be equal to Q by V. So এখানে যদি Q by V এর ভ্যালুটা আমরা নিই, then we will get 2 pi epsilon 0 into epsilon r divided by ln capital R by small r. Okay, যেহেতু আমার epsilon r এর ভ্যালু অনেক বেশি হয় এয়ার এর থেকে, and also capital R এর ভ্যালু অনেক কম, সো এইসব কারণের জন্য আমার সি এর ভ্যালুটা ইন কেস অফ আন্ডারগ্রাউন্ড কেবল ইট উইল বি মোর।
So this is how, the capacitance of the single core cable can be given as ওই আগে ইকুয়েশনটা যেটা বললাম 2 pi epsilon 0 epsilon r divided by ln r by r, তাই তো? and epsilon 0 এর ভ্যালু তোমরা ওখানে বসালে তারপর একটা ইকুয়েশন পাবে, সেটা এবার সেই ইকুয়েশনটা, this c is actually used to calculate the charging current of the cable. So the current that is associated with the capacitance of line is called the charging current, and the charging current is calculated by using the formula omega c into v into এখানে 10 to the power minus 6 করেছে, তার কারণ এখানে এই এগুলো নেওয়া হয়েছে বলে ইউনিটগুলো এইভাবে নেওয়া হয়েছে, যে c is taken as microfarad per kilometer. Okay, IC is taken as ampere per kilometer. Omega is 2 pi f, and V is in volt. So in case of cable, the charging current is calculated like this. So আমার কেবলের লেন্থ বেশি হলে কি চার্জিং কারেন্ট অনেক বেশি হবে, তাই তো? ইন কেস অফ কেবল, সো চার্জিং কারেন্ট আমার কেবলের ক্ষেত্রে সেই জন্য একদম তোমাদের শুরুতে যখন ওই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ানো মানে বলেছিলাম আর কি, সেখানে কিন্তু একটা লাইন ছিল যে কেবলের ক্ষেত্রে আমার লেন্থটা যেটা, দ্যাট লেন্থ অফ দ্য কেবল ইজ লিমিটেড। লেন্থটা খুব বেশি লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কেবল ইউজ করা যায় না। সো দিস ইজ দ্য মেইন রিজন, বিকজ লং ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমার চার্জিং কারেন্টটা অনেক বেশি হবে। সো it will not be used. Okay, so the charging current will generates heat losses in cable which are of significant magnitude in very long, high and extra high AC underground power cable connections. In addition to heating effect of charging current, the cable capacitance may have an impact on steady state voltage across the power system to which cable is connected. The voltage may rise, especially at low loads, due to charging current flowing through cable series inductances and through system inductances, phenomenon known as Ferranti effect. So, Ferranti effect হতে পারে চার্জিং কারেন্ট বেশি হলে, আর হিট লসেস থাকবে। Okay. তো এটা গেল আমার চার্জিং কারেন্ট ক্যালকুলেশন। যখন আমি করব সিঙ্গেল কোর কেবলের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা থেকে করতে পারি, সি ইজ ইকুয়াল টু যেটা 2 পাই এপসাইলন 0, ওই আগে যেটা ইকুয়েশন 2 থেকে পেয়েছিল, এপসাইলন 0 এপসাইলন আর ডিভাইডেড বাই এলএন আর বাই আর। বাট ইন কেস অফ থ্রি কোর কেবল, যেহেতু আমার কেবলে ডাইলেকট্রিক মেটেরিয়াল ইজ নট হোমোজিনিয়াস, ডাইলেকট্রিক মেটেরিয়াল থাকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কোরের তিনটে, ধরো থ্রি কোর কেবলে তিনটে কোরের অ্যাক্রসে ডাইলেকট্রিক মেটেরিয়াল থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ টোটালটা বেল্টেড বেল্টেড থাকবে, তাই তো? So basically, if we see the core of the three core, if we see the three core cable, then there are capacitance. There are dielectric material between the conductors as well as between the conductor and the sheath. Okay, so that is why this three core belted cable, they are basically represented by total combination of 6 capacitances. ওকে, তাহলে 6 ক্যাপাসিট্যান্স কোথায় কোথায় থাকবে? তিনটে হচ্ছে গিয়ে তিনটে কন্ডাক্টর ইন বিটুইন থ্রি কন্ডাক্টরস, অ্যান্ড আদার যে আর তিনটে যেটা আছে সেগুলো হচ্ছে গিয়ে কন্ডাক্টর আর শিদের মধ্যে, তাই তো? So the capacitances between the conductors are represented by Cc, and capacitance between conductor and sheath is represented by Cs. So a three-phase belted cable may be represented by a system of capacitance connected in star and delta as shown in figure 2. So let me go to figure 2. So this is the এটা হচ্ছে ছবিটা।
So this is how the core can be represented. This A, B, C are the three cores, okay, and the capacitance between the core are is CC, CC and CC. They are connected in delta, and the capacitance between core and C are given as CS. Okay, they are connected in স্টার। এটা স্টার কানেকশন এরকম ভাবে কেন দেখানো হয়েছে, বিকজ আমার পুরো শীটটা ইকুইপোটেনশিয়াল, তাই তো, তার মানে এটা পুরোটাই একটা পুরোটাই শর্টেড আছে। সো দিস ইজ স্টার কানেকশন অ্যান্ড দিস ইজ ডেল্টা কানেকশন। now we can convert this delta connection portion to star connection। তোমরা ডেল্টা টু স্টার কনভার্সন, স্টার টু ডেল্টা কনভার্সন করেছো। so if we convert this delta connection, it will be like this star connection. Say in star connection, these capacitance are represented as C1। okay, that means the relation between C1 and CC কি হবে, C1 is equal to 3cc, তাই তো, according to this conversion rule C1 will be equal to 3cc। এটা কিভাবে আসে এটা তো তোমরা জানো যে আমরা দুটোর ক্ষেত্রে যদি যে কোনো একটা পেয়ার অফ কন্ডাক্টরের মাঝখানে কতটা ক্যাপাসিটেন্স থাকবে সেটা যদি ক্যালকুলেট করি, দুটোকে ইকুয়াল করি, তাহলে যে ভ্যালুটা পাবো। ওকে, সো এটার ক্ষেত্রে হবে কি, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে ধরো আমরা এ বির অ্যাক্রসে নিচ্ছি। সো এ বির অ্যাক্রসে আমার ক্যাপাসিটেন্স বিটুইন এ বি হবে হচ্ছে গিয়ে এটা সিসি প্লাস এই দুটো মিলে 0.5 সিসি, তাই তো, দ্যাট ইজ 1.5 সিসি। আর এই স্টার কানেকশনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স এ আর বি এর মাঝখানে ক্যাপাসিটেন্স হবে হচ্ছে গিয়ে এইটা আর এইটা, তাই তো, দ্যাট ইজ 0.5 C1, মানে C1/2। তাহলে এখানে C1/2 will be equal to 1.5 CC, so we will get C1 is equal to 3cc। so if we convert this delta into star connection, then we will get 3cc, 3cc and 3cc, তাই তো। অ্যান্ড দ্যাট মিনস এটা গেল হচ্ছে গিয়ে শুধুমাত্র এই সিসি গুলো, আর এর সাথে কি আছে, এর সাথে আবার তিনটে সিএস অ্যাড আছে, তাই তো। তার মানে এইটা যদি আমার নিউট্রাল হয়, তার মানে কি এই এন আর এই এস যেটা আছে দুটো একই, এন আর এস দুটো একই, তার মানে এখানে দুটো প্যারালাল ব্রাঞ্চ থাকবে। বেসিক্যালি যেটা ছবিটা দেখতে হবে হচ্ছে কি দুটো প্যারালাল ব্রাঞ্চ থাকবে, এই যে এরকম টাইপের সিসি, তার সাথে সিএস গুলো আছে, এগুলো হচ্ছে সব এটা নিউট্রাল, এগুলো গ্রাউন্ড। তার মানে বেসিক্যালি এইটা আমার তিনটে প্যারালাল ব্রাঞ্চ থাকবে তিনটের সাথে। তার মানে এএন এ কানেক্টেড থাকবে হচ্ছে C1 CS প্যারালালি, সিমিলারলি বিএন এ কানেক্টেড থাকবে C1 CS প্যারালালি, আর CN এ কানেক্টেড থাকবে C1 আর CS প্যারালালি। ওকে, সো the ক্যাপাসিটেন্স পার ফেজ, প্রত্যেকটা ফেজে কত হবে ক্যাপাসিটেন্স, the C1 plus CS, that is 3cc plus CS। so ধরো আমরা সেটাকে C0 দিয়ে যদি ডিনোট করি, that means পার ফেজ ক্যাপাসিটেন্স, that is কন্ডাক্টর আর নিউট্রালের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, that will be C0 is equal to 3cc plus CS। so this 3cc plus CS যেটা আছে, that is C0 যেটা আছে, that is used to calculate the charging current। ওকে, তার মানে আইসি চার্জিং কারেন্ট ইন কেস অফ থ্রি কোর বেল্টেড কেবল, চার্জিং কারেন্ট যেটা হবে আইসি, if we take the per phase value, then it will be ওই ওমেগা ইন্টু ভিপি ইন্টু C0, তাই তো। IC will be equal to omega into Vp into C0। so Vp is VL by root 3 omega, আর C0 হচ্ছে গিয়ে ওই 3cc plus CS। so from this equation we can calculate the value of IC। okay, now in case of screen cable, এখানে নোটে কি দেওয়া আছে যে C0 is the capacitance between any conductor's screen for a 3-core screened cable। now measurement of CC and CS,
A non-uniformity of the insulation material, the variation in shape of conductor, and the use of filler makes it difficult to estimate the capacitance of a cable from its diameter. সিঙ্গেল কোর কেবলে যেরকম আমরা আর এর ভ্যালু থেকে ক্যালকুলেট করে নিতে পারছিলাম, এখানে সেটা পসিবল না, বিকজ এখানে হোমোজিনিয়াস মেটেরিয়াল ইউজ করা হয় না, ফিলার মেটেরিয়াল থাকে, ডাইলেক্ট্রিক মেটেরিয়াল থাকে, অনেক সময় রাউন্ডের বদলে সেক্টর শেপ ইউজ করা হয়। সো ফর অল দিস রিজনস, so the following tests are generally performed to measure the capacitance. So first one is, এখানে অনেক কটা টেস্ট দেওয়া আছে, এগুলো পারমুটেশন কম্বিনেশন করে আমরা সব কটা ভ্যালু বার করতে পারি, C0, CC অ্যান্ড CS তিনটে ভ্যালুই বার করতে পারি। ইট ইজ নট নেসেসারি যে চারটেই পারফর্ম করতে হবে, যে কোনো দুটো বা তিনটে ইউজ করেই করা যেতে পারে, বা অনেক একটা থেকেও বার করা যেতে পারে। যেরকম এটা, ওয়ান কন্ডাক্টর ইজ সে সি ইজ কানেক্টেড টু seed or insulated and the capacitance is measured between remaining conductors A and B. Okay. So basically ছবিটা যদি দেখি কি বলা হয়েছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ছবিটা, তাই তো বলো কি বললাম যে one conductor say C is connected to the seed, তার মানে this C is connected to the C, এই CS টা আমার নেই, ওকে, এটা সিটের সাথে কানেক্টেড, আর the capacitance is measured between A and B. তাহলে A and B এর ক্যাপাসিট্যান্স মেজার করতে গেলে, তার মানে এইটা যদি আমার সেম পয়েন্ট হয়, তার মানে কি কটা ব্রাঞ্চ আছে, এখানে সিসি আছে, এখানে সিসি আর সিএস প্যারালালি আছে, আর এখানে সিসি আর সিএস প্যারালালি আছে, তাই তো? তাহলে এই যে এরকম দেখতে হবে সিসি, আর এটা সিসি সিএস প্যারালাল, সিসি সিএস প্যারালাল, তাহলে এই দুটোর মধ্যে আমি ক্যাপাসিট্যান্সটা এবার মেজার করব, মেজার করে যেটা পাবো সেটার ভ্যালুটা উইল বি ইকুয়াল টু কি, সিসি প্লাস এটা সিসি প্লাস এটা হচ্ছে গিয়ে সিসি প্লাস সিএস বাই 2, তাই তো? সিসি সিসি প্লাস সিএস, সিসি প্লাস সিএস, তার মানে এটা হবে সিসি প্লাস সিএস বাই 2 প্লাস সিসি, দ্যাট উইল বি দ্য ক্যাপাসিটেন্স বিটুইন দিস টু। তাহলে CL is equal to the capacitance CL measured between core A and B is CL is equal to CC plus CS by 2. So এটা এখান থেকে পাবো হচ্ছে গিয়ে হাফ অফ 3cc প্লাস CS বাই 2, দ্যাট ইজ হাফ অফ C0, তার মানে এই ভ্যালুটা যেটা পাওয়া যাবে দ্যাট উইল বি ইকুয়াল টু হাফ অফ C0। সো এখান থেকে আমি C0 এর ভ্যালুটা পেয়ে যাব। সো দিস সিঙ্গেল মেজারমেন্ট ইজ এনাফ টু ক্যালকুলেট দ্য চার্জিং কারেন্ট পার কন্ডাক্টর। সো এখানে C0 পেয়ে গেলে আমি ওই ইকুয়েশনে বসিয়ে তারপরে চার্জিং কারেন্ট বার করে নিতে পারবো, তাই তো? সো সিমিলারলি আদার মেজারমেন্টস কি না, আমি যদি সিসি আর সিএস এর ভ্যালুটা আলাদা করে দরকার পড়ে। সো নেক্সট ওয়ান ইজ the three conductors are connected or bunched together and the capacitance is measured between this bunch and the seed. হচ্ছে 8 নম্বর, তাই তো? সো এই যে এইটা তিনটে কন্ডাক্টর একসাথে বাঞ্চ করা আছে, তার মানে সিসি গুলো নেই, আর মেজার করা হচ্ছে গিয়ে এই তিনটে আর সিদের মাঝখানে, তার মানে এই যে এবিসি একসাথে বাঞ্চড আছে আর সি, তার মানে এখানে যে ক্যাপাসিট্যান্স যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তিনটে সিএস, তাই তো? সো
this is the circuit. So basically measure করে যেটা ভ্যালুটা পাবো that will be equal to 3 into cs. So এখান থেকে আমরা this measurement can be used to calculate the value of cs. ওকে, এবারে আমি এই cs এর ভ্যালুটা পেয়ে গেছি, c0 এর ভ্যালুটা পেয়ে গেছি। আগের আগের যেটা মেজারমেন্ট ছিল এই যে এই সরি এইটা থেকে ডায়াগ্রামটা যেটা, এখান থেকে আমরা সিএস এর ভ্যালুটা পেয়ে সি0 এর ভ্যালুটা পেয়ে গেছি। সো এখান থেকে আমরা সিসিটা বার করে নিতে পারবো। অ্যানাদার ওয়ান ইজ এই ফিগার 9, যেটা ফিগার 9 কি বলেছে না, এখানে দেখো এ আর বি দুটোকে একসাথে জয়েন করা আছে। ওকে, এ আর বিটাকে জয়েন করা আছে একসাথে। আর এবার বি আর সি এর মাঝখানে বা এ আর সি যেটা বলবে দুটো একই পয়েন্ট, মাঝখানে যদি আমি ক্যাপাসিটেন্সটা মেজার করি। সো দ্য ইকুয়েশন উইল বি, আগে ডায়াগ্রামটা সার্কিট ডায়াগ্রামটা এরকম হবে, সিসি সিসি আর এগুলো সিএস, তাই তো? তাহলে এটা এটা যেটা আমরা পাবো ইকুয়েশনটা সেটা হচ্ছে গিয়ে সিসি প্লাস সিসি প্লাস 2/3 অফ সিএস। সো এখান থেকে পাবো হচ্ছে 2/3 C0. So this equation can also be used to calculate the charging current. Okay, আর আরেকটা হচ্ছে গিয়ে two conductors B and C are connected to C and the capacitance is measured between these and the third conductor A. সো এখানে যে নেক্সটটা যেটা সেটা হচ্ছে গিয়ে B or C join together with the C and the capacitance is measured between A and B. So এখানে যেটা তিনটে থাকবে CC, CS আর CS. So it will be 2CC plus CS. So either we can use these two combinations to calculate the values of CC and CS, and then we can get the value of C0. Okay, and we can calculate the charging current, or else আমরা আর কি করতে পারি, আমরা এইটা this figure 9 বা figure 7 যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা থেকে C0 ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারি। সো দিস আর দ্য মেথড যেখান থেকে আমরা C0 সিএস এর ভ্যালু গুলো বা ক্যাপাসিট্যান্স এর ভ্যালু গুলো আমরা মেজার করতে পারি। সো এই মেথডটা নরমালি 3 কোর বেল্টেড কেবল বা স্ট্রিম কেবলের জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে লসেস ইন কেবল। আচ্ছা, এটা এই আগেরটা যেটা বললাম এটা রিলেটেড কিছু প্রবলেমও থাকতে পারে তোমাদের, হয়তো যে কোনো কন্ডাক্ট যে কোনো একটা ইয়ের ভ্যালু, যে কোনো একটা সার্কিট ডায়াগ্রামের জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালুটা দেওয়া থাকলো, তারপরে বললো হয়তো যে চার্জিং কারেন্ট বার করতে বা এই সিসি বা সিএস এর ভ্যালুগুলো বা আলাদা আলাদা বার করতে, এরকম টাইপের থাকতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে লসেস ইন কেবল। কেবলের লস কোথায় কোথায় হতে পারে? কন্ডাক্টরের লস হতে পারে, ডাইলেকট্রিক মেটেরিয়ালের লস হতে পারে, আর সিডি লস হতে পারে। কন্ডাক্টরের লস মানে হচ্ছে আমাদের আই স্কোয়ার আর লস যেটা আছে, এবার রেজিস্টিভ লস দ্যাট ইজ আই স্কোয়ার আর লস, আর হচ্ছে স্কিন এফেক্ট অ্যান্ড প্রক্সিমিটি এফেক্টের জন্য আমার যে আর এর ভ্যালুটা যেটা সেটা তোমার চেঞ্জ হয়ে তারপরে লসে কিছুটা ডিফারেন্স আসতে পারে। সো ইকুয়েশন এখানে দেওয়া আছে, আর এসি ইজ ইকুয়াল টু ডিসি প্লাস ডিসি ইন্টু 1 প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই পি। আর নেক্সট হচ্ছে লসেস ইন ডাইইলেকট্রিক মেটেরিয়াল। সো ডাইইলেকট্রিক মেটেরিয়াল সেটাতে বেসিক্যালি তিনটে রিজনের জন্য লস হতে পারে মেইনলি। একটা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ ইনসুলেশন, then hysteresis loss, and another one is ionization or corona. Okay.
So conductivity of insulation basically আমরা জানি যে ইনসুলেশন মেটেরিয়াল যেটা আছে সেটার রেজিস্ট্যান্স একেবারে ইনফাইনাইট হয় না, কিছুটা কন্ডাক্টিভিটি থাকতে পারে। সো তার জন্য ইনসুলেটিং মেটেরিয়ালের ভেতর দিয়ে যেটা কারেন্টটা ফ্লো করে দ্যাট ইজ কল্ড দ্য লিকেজ কারেন্ট, অ্যান্ড দ্য লস ডিউ টু দিস কারেন্ট ইজ কল্ড দ্য লিকেজ লস। And another one is hysteresis loss. So this basically this loss appears as the heat loss, and it will result in temperature rise in the dielectric material. Basically, as the dielectric material act as capacitance, uh, it will basically during the cycles of alternating voltages, it will charge and discharge the capacitor. Okay, so it is seen that this charging the amount of charge and the amount of charge that is released and the amount of charge that is absorbed are not same. ওকে, কিছুটা পোর্শন কি হয় না হিট লস হিসেবে বেরিয়ে যায়। সো in case of dielectric material, so this type of heat loss may occur। আর আরেকটা হচ্ছে গিয়ে যে আয়োনাইজেশন অর করোনা। সো এর আগে তোমাদের বলেছিলাম যে ডিফারেন্ট কন্ডিশনের জন্য কেবলের ডাইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে ভয়েড ক্রিয়েট হতে পারে। একটা কি বলেছিলাম না, একটা হচ্ছে গিয়ে যদি আহ, কোনো ট্যানজেন্সিয়াল ফোর্স থাকে। ইন কেস অফ থ্রি কোর বেল্টেড কেবল ট্যানজেন্সিয়াল ফোর্সের জন্য যদি ফোর্সটা রেডিয়াল না হয়, ইন দ্যাট কেস অনেক সময় স্ট্রেসের জন্য ভয়েড ক্রিয়েট হতে পারে। অথবা সে লোড যখন ইনক্রিজ বা ডিক্রিজ করে, ইন দ্যাট কন্ডিশন অলসো তোমার কেবলের স্ট্রেসটা বাড়তে বা কমতে পারে, যার ফলে কি না আমার যে ফিলার মেটেরিয়াল যেটা আছে জুটের যে পোর্শনটা আছে সেখানে কি হতে পারে না ওই জুটের ফিলার মেটেরিয়াল যেটা আছে সেটাতেও ওই একবার করে এক্সপানশন হবে, একবার করে কন্ট্রাকশন হবে, যার ফলে ওখানে অনেক ভয়েড ক্রিয়েট হতে পারে। আরেকটা কন্ডিশন যেটা বলা হয়েছিল যে হায়ার ভোল্টেজের ক্ষেত্রে, এগুলো আগের দিন বলেছিলাম, আর তোমরা পিপিটিটা দেখলে সেখানে দেখবে এগুলো সবগুলোই লেখা আছে। আরেকটা হতে পারে যে যদি ধরো হায়ার ভোল্টেজের ক্ষেত্রে ইমপ্রেগনেটিং অয়েল যেটা যদি প্রেসারাইজ কেবল না ইউজ করা হয়, ইমপ্রেগনেটিং অয়েল যেটা থাকে সেক্ষেত্রে আমার অয়েলের এক্সপানশন মানে হায়ার ভোল্টেজের টেম্পারেচার যখন বেশি হয় তখন অয়েলের যে এক্সপানশন হবে আর পেপারের যে এক্সপানশন হয় দুটো সেম হয় না, আহ, যার ফলেও আমার ওই ভয়েড ক্রিয়েট হতে পারে, তাই তো? সো এই যে ভয়েড গুলো ক্রিয়েট হয়, এই ভয়েড গুলো বেসিক্যালি ওই মিনারেল অয়েল যেটা থাকে সেটার মিনারেল অয়েলের আয়ন পার্টিকেলস অর এয়ার দিয়ে ফিল থাকে। সো এইগুলোতে আমার ডিসচার্জ বা আয়নাইজেশন হতে পারে, and this may lead to the breakdown of the insulation. Okay, so these three types of losses can occur. So this loss is basically conditional, যদি ভয়েড থাকে তখনই হবে। So other two যে loss আছে dielectric power loss, they can be calculated and they are represented by this circuit diagram. Okay, so basically this R1 represents the leakage resistance and C represents the capacitance of the dielectric material. Okay, and then the line to neutral voltage is taken as V. IR1 is current through the leakage resistance, and IC is the charging current, and I is the supply voltage. So this currents the supply current basically has two component. One is IR1 leakage current component, and another one is charging current component. Okay, so the angle between the applied voltage and the current, basically it is called the power factor angle. Say this angle is phi. Okay, and the dielectric angle, that is the angle between IC and I, is
delta. So the delta is basically 90 degree minus phi. Okay. Now, for a single phase line, the dielectric power loss will be Vi cos phi, that is V into I R1. নাও এখানে আমরা ফেজার ডায়াগ্রাম থেকে যেটা লিখতে পারি বা এটাকে আরেকটা লেখা যেতে পারে ভি ইন্টু আই ইন্টু সাইন ডেল্টা। ওকে, সো এখানে আমরা ফ্রম দ্য ফেজার ডায়াগ্রাম দিস আই আর ওয়ান বাই আই সি ইজ ইকুয়াল টু ট্যান ডেল্টা। Okay, so I R1, this I R1 can be replaced by IC into tan delta, and IC is কি IC হচ্ছে গিয়ে ওমেগা into V into C0, তাই তো? So basically this PD is equal to V into I R1, that is omega V square omega C0 into tan delta. Now as this component is very very small, এই charging current এর থেকে leakage current is very very small, so the value of delta is also very small, and this tan delta can be replaced by delta. Okay, so the dielectric power loss can be written as uh, V square omega C0 into delta watt, and for three phase cable obviously it will be eta into Vp square into 3. Okay, so this is the value of dielectric power loss that occurs in cable. Next হচ্ছে type of cable faults. Uh, Cables are generally laid directly on the ground or in duct in the underground distribution system. For this reason, there is less chance of fault occurring in an underground cable. However, if a fault does occur, it is difficult to locate and repair the faults as the cables are not visible. Okay, so in case of cable, most কমন ফল্ট হচ্ছে গিয়ে ওপেন সার্কিট ফল্ট হতে পারে, শর্ট সার্কিট ফল্ট হতে পারে, অথবা আর্থ ফল্ট হতে পারে, তাই তো? কিভাবে এবার আহ, ধরো ফল্ট নর্মালি ফল্ট হয় না, বাট ধরো ফল্ট হলো, তাহলে কি কি করণীয়? না ফার্স্ট হচ্ছে চেক করতে হবে যে কোন টাইপ অফ ফল্ট হয়েছে, বা ধরো তিনটে কেবল আছে, তিনটে কেবলের মধ্যে কোন কেবলটায় ফল্ট হয়েছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এরপর সেটা আইডেন্টিফাই করার পরে নেক্সট হচ্ছে গিয়ে কোথায় হয়েছে। কেবলটা তো বিশাল লম্বা, তাই তো? এবার কেবলের কোন জায়গাতে ফলটা হয়েছে সেটাও একটা দেখতে হবে, তাই তো? So first one is now identifying the faulty cable and also identifying the type of fault. সেটা কিভাবে করা যায়? না সেটা নর্মালি মেগার ইউজ করেই করা হয়। ওপেন সার্কিট ফল্ট মানে হচ্ছে কি না, যে কোনো একটা কেবলে বেসিক্যালি ব্রেক আছে, তাই তো? এখানে আমি তিনটে এমনি এগুলো সেরকম ওই সব প্যারামিটার্স দেখিয়ে কোনো ছবি আঁকা হয়নি, এখানে জাস্ট বোঝানোর জন্য এটা আমি এরকম ভাবে ড্র করে রেখেছি। এই তিনটে এই ব্ল্যাক লাইন তিনটে আমি তিনটে কেবল নিয়েছি। সো এখানে ধরো ওপেন সার্কিট ফল্ট মিন্স না যে কোনো একটা কেবলে ব্রেক আছে, তাই তো? সো আমরা ধরে নিলাম যে এই ফার্স্ট যেটা কেবলটা সেটাতে আমার ব্রেক আছে। সো ওপেন সার্কিট ফল্ট কিভাবে আইডেন্টিফাই করা যেতে পারে? না বাই ইউজিং মেগার। তিনটের যে কোনো একটা এন্ড আমরা যদি শর্ট করে গ্রাউন্ড করে দিই, এরপর একটা মেগার দিয়ে যদি আমরা রেজিস্ট্যান্স মেজার করি বিটুইন ইচ কেবল অ্যান্ড দ্য আর্থ। ওকে, তাহলে কি না এই যে সেকেন্ড কেবলটা যেটাতে আমার এখানে ছবিতে লাগানো হয়েছে, এখানে যদি আমি রেজিস্ট্যান্স মেজার করি তার মানে এখানে কি পাবো? জিরো পাবো, তাই তো? অ্যান্ড উই ক্যান সে দ্যাট দিস কেবল ইজ হেলদি কেবল। সিমিলারলি যদি এই টার্মিনালটা মেগারের এই টার্মিনালটা যদি আমরা ফল্টি কেবলটাতে লাগাই, তার মানে কি এখানে মাঝখানে ব্রেক আছে, তাই তো? সো দ্য মেগার উইল শো ইনফাইনাইট রিডিং। So if the megar shows infinite reading, then we can say that this cable is faulty cable, and if it shows zero, that means the cable is healthy cable. Okay.
সো এটা গেল হচ্ছে ওপেন সার্কিট ফল্ট। নেক্সট ইজ শর্ট সার্কিট ফল্ট। শর্ট সার্কিট ফল্ট মানে হচ্ছে কি না, যে কোনো দুটো কেবলের মধ্যে কানেকশন হয়েছে, তাই তো। আহ, ধরো এইখানে যেটা ছবিটা আছে, ধরো এই কেবল প্রথম দুটো কেবলের মধ্যে আমার ইনসুলেশন ফেলিয়ারের জন্য শর্ট সার্কিট হয়েছে। সো এখানে বেসিক্যালি কি করব না, একটা মেগার নিয়ে জাস্ট প্রত্যেক মানে দুটো মেগারের দুটো টার্মিনালকে দুটো কেবলের সাথে আমি কানেক্ট করব, যে কোনো একটা এন্ডে, এই এন্ডে হোক বা এই এন্ডে হোক, কানেক্ট করলাম। তাতে যদি আমার মেগারের রেজিস্ট্যান্সটা 0 দেখায়, তো বেসিক্যালি এখানে যদি শর্ট থাকে তার মানে কি, এটা ক্লোজ সার্কিট হয়ে যাবে। সো বেসিক্যালি ইট উইল শো 0 রিডিং। তার মানে শর্ট সার্কিট ফল্ট থাকলে 0 রিডিং দেখাবে। এবার যদি আমি ধরো এই নিচেরটার সাথে উপরেরটা বা মাঝখানেরটার সাথে নিচেরটা কানেক্ট করতাম, ইন দ্যাট কেস কি না, আমার মাঝখানে কোনো কানেকশন নেই, তাই তো। সো ইট উইল শো 0, এই it will show infinite, the mega reading will be infinite. So in case of short circuit fault, if we connect the two terminals of the megar to any of the two conductor and the megar gives 0 reading, that means the conductors are faulty, that means there is short circuit between these two conductors. And if it shows infinite reading, then we can say that there is no short circuit between the two conductors. Okay, similarly earth fault এর ক্ষেত্রে কি করব না, ধরো যে কোনো একটাতে আর্থের সাথে কানেকশন, আর্থের সাথে কন্ট্যাক্টে চলে এসেছে। ওকে, ধরো এখানে যেটা দেখানো হয়েছে এই লাস্টের কেবলটা যেটা, সেটাতে আর্থ ফল্ট হয়েছে। সো আমরা একটা মেগার নেবো, মেগারের একটা টার্মিনাল হচ্ছে আর্থ থাকবে, আর আরেকটা টার্মিনাল আমরা যদি কেবলের সাথে টাচ করাই, কেবলের দিয়ে রিডিংটা নিই, তাহলে ফল্টি কেবলের ক্ষেত্রে ইট উইল শো 0 reading, and in case of healthy cable it will show infinite reading. Okay, when the conductors of a cable comes in contact with earth, it is called earth fault or ground fault. To identify this fault, one terminal of the megar is connected to the conductor and the other terminal connected to earth. If the megar indicated 0 reading, it means the conductor is earth. The same procedure is repeated for the other conductors of the cable. Next is treeing. Treeing is an electrical pre-breakdown phenomenon in a solid insulation. It is damaging process due to partial discharge and progresses through the stressed dielectric insulation in a path resembling the branches of a tree. Treeing of a solid high voltage cable insulation is a common breakdown mechanism and source of fault in power cables. So basically পার্সিয়াল ডিসচার্জ যে বলেছিলাম, এরকম পার্সিয়াল ডিসচার্জ হতে হতে কি হবে না, আস্তে আস্তে শাখা প্রশাখা এই ব্রাঞ্চের মতন হয়ে ফাটতে শুরু করবে, অ্যান্ড দিস দিস ইজ কল্ড ট্রিং। সো বেসিক্যালি এই ট্রিং যেটা, এটা তোমরা যে কোনো জায়গাতেই দেখতে পারো, দেওয়ালেও দেখবে অনেক সময় ফাটল ধরলে গাছের ব্রাঞ্চের মতন হয়ে ফাটলগুলো বেড়ে বেড়ে যায়, তাই তো। সো সিমিলার থিং, সেই সেম ফেনোমেনন অ্যাকচুয়ালি এই ডাইরেক্ট্রিং মেটেরিয়ালের ভেতরেও হয়, অ্যান্ড this is called treeing of insulation. Okay, next one is location of the fault. ফল্টি কেবল কোনটা পেয়ে গেছি, মানে ধর ওপেন ফল্ট কোনটাতে আছে, ওপেন সার্কিট ফল্ট কোনটা আছে, বা শর্ট সার্কিট ফল্ট আছে কোনটা, কোনটা আর্থ ফল্ট আছে, আমরা পেয়ে গেছি কোন কেবলে কি আছে না আছে। এরপরে নেক্সট হচ্ছে গিয়ে লোকেশন। So for location there are two loop test methods. One is called Murray loop test, another one is called Barley loop test. Okay, so আগেরটা যেটা, এটা কিন্তু দেখবে এটা অনেক অনেক সময় দেখেছি পরীক্ষার খাতায় লেখার সময় গুলিয়ে ফেলে লোকজন। ফল্ট আইডেন্টিফাই করতে বললে বা টাইপ অফ ফল্ট বললে বা ফল্ট আইডেন্টিফাই করতে পারে, সেটা হচ্ছে এই মেথডটা মেগার ইউজ করে। বাট ফল্ট লোকেশন যখন বলা হবে তখন হচ্ছে গিয়ে কিন্তু মারে লুপ টেস্ট বা ভার্লে লুপ টেস্ট। ভার্লে লুপ টেস্ট আর মারে লুপ টেস্ট বেসিক্যালি ফল্ট লোকেশনটা জানার জন্য। ওকে,
কোন কেবলে ফল্ট হয়েছে বা ফল্ট আইডেন্টিফাই করার জন্য কিন্তু নয়। Okay, so this simple test can be used to locate the earth fault or short circuit fault in underground cables, provided that a sound cable runs parallel along the faulty cable. Both these tests employ the principle of Wheatstone bridge ফর ফল্ট লোকেশন। সো হুইটস্টোন ব্রিজ আমরা জানি যে এরকম চারটে যদি আর্ম থাকে, R1 R2 R3 R4, যার একটাতে ব্যাটারি সার্কিট আর আরেকটাতে গ্যালভানোমিটার যদি কানেক্টেড থাকে, এই গ্যালভানোমিটার যখন ইন ব্যালেন্স কন্ডিশন, নো কারেন্ট flows through this galvanometer, and in this condition R1 by R2 will be R3 by R4. সো সেম এই সেম প্রিন্সিপালকে ইউজ করা হয় হচ্ছে গিয়ে মারের লুপ ভারের লুপ টেস্ট দুটোতেই। সো মারের লুপ টেস্টের এখানে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখানে বেসিক্যালি যেটা থাকে, এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্থ ফল্টের জন্য। দিস টেস্ট ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড অ্যাকিউরেট মেথড অফ লোকেটিং আর্থ ফল্ট অর শর্ট সার্কিট ফল্ট ইন আন্ডারগ্রাউন্ড কেবলস। অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিক্যালি ইউজও করা হয়। এই যে আমাদের এখানে সিএসিতে যখন ফল্ট ওরা লোকেট করতে যায়, তখন কিন্তু এই মারেলুপ টেস্ট ইউজ করেই ফল্ট লোকেশন ওরা মানে চেক করে। সো মারেলুপ টেস্ট শর্ট সার্কিট অ্যান্ড আর্থ ফল্ট দুটোর জন্যই ইউজ করা যেতে পারে। এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্থ ফল্টের জন্যে। সো ধরে নিলাম যে এই কেবলটা যেটা আছে ডি কেবলটাতে আমার আর্থ ফল্ট হয়েছে। বেসিক্যালি এই জায়গাটা যেটা আছে দিস পয়েন্ট, ধরো এখানটা আমি যদি এ বলি, সো দিস এ পয়েন্ট ইজ বেসিক্যালি has come in contact with the earth. Okay, and this is the earth resistance. Earth resistance টা এখানে দেখানো হয়েছে। ওকে, সো মারিলুপ টেস্টে কি করা হয় না, এই সিডি যে ফল্টি কেবলটা আছে এটার সাথে একটা ধরো আরো দুটো কেবল আছে, তাই তো? যে কোনো একটা সাউন্ড কেবল, ধরো এবি সাউন্ড কেবল যেটা, সেটার একটা এন্ড একটা লো রেজিস্ট্যান্স পাথ দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। বেসিক্যালি এই এন্ডটা লো রেজিস্ট্যান্ট একটা লিংক দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে, আর এই দিকের যে এন্ডটা সেদিকে আমরা ওই তোমার টেস্ট এন্ড যেটা বলা হয়েছে সেদিকে আমরা দুটো ভেরিয়েবল রেজিস্ট্যান্স পি আর কিউ কানেক্ট করা হয়েছে। সো বেসিক্যালি এখানে চারটে আর্ম কি কি, একটা হচ্ছে পি, একটা কিউ, আরেকটা হচ্ছে গিয়ে এই এ থেকে স্টার্ট করে আপ টু এফ, আর আরেকটা হচ্ছে এফ থেকে সি। ঠিক আছে, এই চারটে আর্ম। এরপর পি আর কিউ এর মাঝখানে যেটা, এইখানে আমার ব্যাটারিটা কানেক্ট করা হয়েছে এন্ড ইট ইজ গ্রাউন্ডেড। আর এই এ আর সি এর মাঝখানে কানেক্ট করা হয়েছে গিয়ে গ্যালভানোমিটারটা। সো বেসিক্যালি এইটা করে কি এটা করে কি দেখানো হয়েছে না, এই যে দেখো আর্থ ফল্টের রেজিস্ট্যান্স, এটা কিন্তু আমার ব্যাটারি সার্কিটে চলে গেছে। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি আর্থ ফল্টটা যেটা সেটা এই সার্কিটে চলে এসেছে, আমার মেন সার্কিটে কিন্তু নেই। হুইটস্টোন ব্রিজ সার্কিটে কিন্তু ওটা নেই। ওখানে শুধু কি কি আছে, পি আছে, কিউ আছে, এ এফ আছে আর এফ সি আছে, মানে এ এফ এর রেজিস্ট্যান্স আছে আর এফ সি রেজিস্ট্যান্স আছে। এই চারটে আর্ম আছে, আর ব্যাটারি আছে, ব্যাটারি সার্কিট আছে আর্থ ফল্টটা, আর এখানে গ্যালভানোমিটারটা কানেক্ট করা হয়েছে। এবারে পি আর কিউ এই দুটো ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে এমন একটা ভ্যালুতে আনা হয় যেখানে জি এর ভ্যালুটা ফিজিক্যাল, যেখানে আমরা জি এর রিডিং পাবো হচ্ছে গিয়ে 0। তো সেই কন্ডিশনে ইন ব্যালেন্স কন্ডিশন বেসিক্যালি পি বাই কিউ উইল বি এই এফ এ ডিভাইডেড বাই এফ সি। এটা যদি ধরে নেওয়া যায় যে the this resistance basically if it is taken as r, then it is এই যে এইখান থেকে এইটাও যে যদি ধরে নেওয়া হয় যে ক্যাপিটাল আর, সো পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এক্স। ওকে, এটা হচ্ছে চারটে আর। এই যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এক্স ইন ব্যালেন্স কন্ডিশন। সো দুদিকে 1 অ্যাড করে পাওয়া যাবে হচ্ছে গিয়ে পি প্লাস কিউ বাই কিউ ইজ ইকুয়াল টু আর প্লাস এক্স বাই এক্স। তাহলে আর প্লাস এক্স মানে হচ্ছে গিয়ে দুটো কেবলের টোটাল রেজিস্ট্যান্স যেটা সেটা, তাই তো?
এইটা আর এইটা মিলে যেটা, যেহেতু এটা লো রেজিস্ট্যান্স পাচ্ছে সুতরাং এটাকে নেগলিজিবল ধরা হয়েছে। তাহলে দুটোর টোটাল রেজিস্ট্যান্সটা যেটা সেটাই হবে হচ্ছে গিয়ে আর প্লাস এক্স। তার মানে যদি আমার প্রত্যেকটা কেবলের রেজিস্ট্যান্স স্মল আর ধরা হয়, দেন আর প্লাস এক্স উইল বি 2r. So this equation will be p plus q by q is equal to 2r by x, or x is equal to q by p plus q into 2r. ইকুয়েশনটা থেকে তার মানে এখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম এইটা। এবারে যদি আমরা পার ইউনিট লেন্থের আমার রেজিস্ট্যান্স জানা থাকে, তাহলে আমরা ডিসটেন্সটাও বার করে নিতে পারবো। পার ইউনিট এক্সটা বেরিয়ে গেছে, পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স যদি জানা থাকে তাহলে এক্স ডিভাইডেড বাই ওই পার ইউনিট লেন্থ বার করলে আমি রেজিস্ট্যান্সটা পেয়ে যাব, তাই তো। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে ধরো এবার তোমার এক একটা কেবলের লেন্থ আমার যদি এল হয়, দ্যাট মিনস পার এই যে দ্য রেজিস্ট্যান্স পার মিটার লেন্থ উইল বি আর বাই এল, তার মানে ডিস্টেন্স উইল বি এক্স ডিভাইডেড বাই আর বাই এল। তাহলে এখানে যদি আমরা এক্স এর ইকুয়েশনে বসাই, দেন উইল গেট ডি ইজ ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ ইন্টু 2l। তাহলে এই ইকুয়েশনটা থেকে কিন্তু আমাদের ফল্ট পজিশনটা লোকেট করা যাবে। ওকে, সো বেসিক্যালি মারেলুক টেস্ট যখন করা হয় কি করা হয় না, এই পি আর কিউ এর ভ্যালুগুলো চেঞ্জ করে করে এমন একটা পজিশনে নিয়ে আসা হয় যখন জি জিরো দেখাবে। এবার সেই সময়ে এই ডি উইল বি ইকুয়াল টু এই কিউ বাই পি প্লাস কিউ ইন্টু 2 এল, যেখানে এলটা হচ্ছে গিয়ে আমার ওই লেংথ অফ দ্য ইচ কেবল। ওকে, আর এটা কেবলের লেংথ কত হবে না হবে এগুলো তো ওদের কাছে ইয়ে থাকে, ম্যাপ থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে কি আর্থ ফল্ট। এবার হচ্ছে শর্ট সার্কিট ফল্ট। সো শর্ট সার্কিট ফল্ট বেসিক্যালি কি না, আমার এইখানে যেটা আর্থ রেজিস্ট্যান্সটা ছিল এটার বদলে আমার এই একটা ফল্টি কেবল, মানে ফল্টটা হচ্ছে বেসিক্যালি দুটো কেবলের মাঝখানে, তাই তো। তার মানে সাউন্ড কেবল একটা, ফল্টি কেবল দুটো। সো এখানে যেটা আছে দেখো, এই ফল্টি কেবলটা নেওয়া হয়েছে সিডি। সো বেসিক্যালি এই আর্থ রেজিস্ট্যান্সটার আরেকটা এন্ডে থাকবে হচ্ছে গিয়ে আমার আরেকটা ফল্টি কেবল। সো এখানে ব্যাটারিটা যেটা কানেক্ট করা হবে সেটা হচ্ছে আর্থ করা না, আগে আর্থ করে সার্কিটটা কমপ্লিট করা হচ্ছিল। এখানে কি করা হবে না, এই ব্যাটারির আরেকটা এন্ডকে আরেকটা যেটা ফল্টি কেবলের মানে পার্টটা যেটা আরেকটা আছে, আরেকটা যে কোডটা আছে সেই কোরের সাথে কানেক্ট করা হয়েছে। তার মানে এখানে শর্ট সার্কিটের রেজিস্ট্যান্সটা আমার এই সার্কিটে চলে এলো ব্যাটারি সার্কিটে, আর সিমিলার বাকি এইটা সিমিলার এখানেও ওই সেম প্রসেসে করা হয়। তার মানে এখানে এই দুটো ছবির মধ্যে বা ডায়াগ্রামের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে হচ্ছে কি আমার ব্যাটারিটাকে আর্থ করা হয়েছিল, আর এখানে ব্যাটারিটাকে আমার আরেকটা যে ফল্টি কেবল আছে সেটার সাথে কানেক্ট করা হয়েছে। বাকি প্রসেস সেম, এক্স ইজ ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ ইন্টু 2r, আর ডিও পাবো হচ্ছে গিয়ে ওই কিউ বাই পি প্লাস কিউ ইন্টু 2 l. Another method is Varley loop test. So this test is also used to locate the earth fault and short circuit fault in underground cables. এখানে যেটা করা হয়, এখানে বেসিক্যালি তিনটে রেজিস্ট্যান্স ইউজ করা হয়, পি কিউ অ্যান্ড এস। পি আর কিউ হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, আর কিউ পি কে পি অ্যান্ড কিউ হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স, আর এসটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ওকে, সো এখানে বেসিক্যালি যেটা করা হয় না, দেখো এই দিকটা সেম, পি আর কিউ, পি একটা আর্ম, কিউ একটা আর্ম, আর এসটাকে কানেক্ট করা হয়েছে হচ্ছে গিয়ে ফল্টি কেবলের টেস্ট এন্ডের সাথে। ওকে, আর ব্যাটারি সার্কিট যেটা সেটা হচ্ছে গিয়ে একবার ব্যাটারি সার্কিটে এই যে কে যে সুইচটা আছে, একবার হচ্ছে মানে এটা আর্থ ফল্টের জন্য একবার হচ্ছে আর্থ করা হবে, আর আরেকবার হচ্ছে গিয়ে এই 2 তে মানে পজিশন 2 তে যদি একবার সুইচটা রাখা হয়, আর একবার হচ্ছে পজিশন 1 এ রাখা হবে। পজিশন 1টা হচ্ছে আর্থের জন্য, আর পজিশন 2টা হচ্ছে গিয়ে আমার ওই টেস্ট এন্ড ফল্টি কেবলের টেস্ট এন্ড যেটা সেটাতে। তাহলে যখন এই সুইচ কেটা যখন আমার পজিশন 1 এ থাকবে, তার মানে কি আমার ব্যাটারি সার্কিট হয়ে যাবে হচ্ছে গিয়ে এইটা দিয়ে এইটা, তাই তো, আর্থ রেজিস্ট্যান্সটা সহ। তার মানে
তখন চারটে আর্ম হবে হচ্ছে গিয়ে পি কিউ আর, আর এদিকে এক্স এর সাথে এসটা অ্যাড হবে, তাই তো। আর যখন এই সুইচ কেটা টুতে থাকবে, পজিশন টুতে হবে, তখন কি হবে না ব্যাটারি সার্কিট হয়ে যাচ্ছে আমার এইটা। সো এই সময়ে বেসিক্যালি আমার চারটে আর্ম হবে হচ্ছে গিয়ে পি কিউ আর প্লাস এক্স আর এস। তাহলে এক্সপেরিমেন্টটা করার সময় কি করা হয়, ও আচ্ছা, আর আরেকটা হচ্ছে শর্ট সার্কিট ফল্টের জন্য। সো শর্ট সার্কিট ফল্টে সেম মেথডই, এখানে যেরকম তোমার পজিশন ওয়ানে গ্রাউন্ড ছিল, এখানে পজিশন ওয়ানে হবে হচ্ছে গিয়ে যে আরেকটা যেটা ফল্টি কেবল আছে সেটার টেস্ট এন্ডটা। ওকে, সো একবার এই ফল্টি কেবলের টেস্ট এন্ডটা তোমার সুইচটা মানে সুইচটা কানেক্ট করা হবে, আর আরেকবার হচ্ছে এইটার সাথে কানেক্ট করা হবে ব্যাটারি সার্কিটটা। একবার এইটার সাথে ব্যাটারি সার্কিট কানেক্ট করবে, একবার ব্যাটারি সার্কিট এটার সাথে কানেক্ট করবে। সো এখানেও তাই। সো বেসিক্যালি ধরো পজিশন ওয়ানে ব্যাটারি সার্কিটটা রেখে তারপরে কি করবো না, এস এর ভ্যালুটা এমনভাবে চেঞ্জ করা হলো যেন জি ইজ ইকাল টু জিরো হয়। ওকে, ধরো সেই এস এর ভ্যালুটা সেই সময় হচ্ছে গিয়ে এস ওয়ান। সো পি বাই কিউ উইল বি ইকুয়াল টু আর বাই এক্স প্লাস এস ওয়ান, তাই তো। এবারে এই সুইচটা পজিশনটা টুতে রাখা হলো, তারপরে আবার এস এর ভ্যালুটা চেঞ্জ করা হলো, সেম ভ্যালুতে আসবে না, এস এর আলাদা একটা ভ্যালুর জন্য আসবে। সো এস এর ভ্যালুটা আবার চেঞ্জ করা হলো, তারপরে জি এর ভ্যালুটা জিরো হলো। সো ইন দ্যাট কন্ডিশন ধরো এস টু হলো এটা। সো পি বাই কিউ উইল বি আর প্লাস এক্স বাই এস টু। সো দিজ আর দ্য ইকুয়েশন। এই যে for earth fault and short circuit fault, the K2 is first shown to position 1. The variable S is varied till the bridge is balanced for resistance value S1. Then P by Q is equal to R by X plus S1. Now the key K2 is shown to position 2, and then P by Q is equal to R plus X by S2. ওকে, সো এখান থেকে ইকুয়েশন ওয়ান আর ইকুয়েশন টু থেকে পাওয়া যাবে হচ্ছে গিয়ে এক্স ইজ ইকাল টু পি ইন্টু এস টু মাইনাস এস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস কিউ। সো এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাওয়া যাবে। আর লুপ রেজিস্ট্যান্স হবে হচ্ছে গিয়ে আর প্লাস এক্স, দ্যাট ইজ পি বাই কিউ বাই এস টু। সো এখানে বেসিক্যালি আমার ভেরিয়েবল রেজিস্ট্যান্স যেগুলো আছে বা ফিক্সড রেজিস্ট্যান্স মানে যেগুলো এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলোর ভ্যালুটা জানা থাকলেই আমার এক্স এর ভ্যালুটা পাওয়া যাবে। আর হচ্ছে গিয়ে আমার যে এবারে নেক্সট হচ্ছে কি এক্স এর ভ্যালুটা পেয়ে গেলে এবার হচ্ছে গিয়ে কি না আমার যে কেবলের যে তোমার রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ যেটা সেটা যদি জানা থাকে তাহলে এক্স বাই ওই রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ করে আমার ডি এর ভ্যালুটাও জানতে পারা যাবে। ওকে, সো লেংথ বা টোটাল রেজিস্ট্যান্স আলাদা করে জানার দরকার পড়বে না ফর ভার্লে লুপ টেস্ট। তো সেম মেথড ইজ, সো এইটা বেসিক্যালি ক্যালকুলেশনটা যেটা দেখানো হয়েছে এটা দুটোর ক্ষেত্রে আর্থ ফল্ট আর শর্ট সার্কিট ফল্ট দুটোর জন্যই সেম হবে, শুধুমাত্র ডিফারেন্স হবে আছে হচ্ছে গিয়ে এই ছবিটাতে। ওকে, এটার ক্ষেত্রেও তাই ক্যালকুলেশন প্রসেস ইজ সেম, অনলি ডিফারেন্স ইজ এই ব্যাটারি সার্কিটটা আমার কোথায় কানেক্ট করা হয়েছে সেটা। So these two loop tests are used for locating the short circuit fault or earth fault. কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে কিন্তু ওপেন সার্কিট ফল্ট কিন্তু এইভাবে বার করা যায় না। ওপেন সার্কিট ফল্ট বার করার জন্য কি করা হয় না, সেক্ষেত্রে তোমার টাইম ডোমেন রিফ্লেক্টোমেট্রি ইউজ করা হয়। টাইম ডোমেন রিফ্লেক্টোমেট্রিতে কি হয় না, ওখানে বেসিক্যালি একটা ট্রাভেল ওয়েভকে পাঠানো হয়, ধরো কোনো একটা এন্ড থেকে ট্রাভেল ওয়েভ পাঠানো হলো। এবার যেখানে ওপেন সার্কিটটা আছে সেখানে বেসিক্যালি কি ব্রেক আছে মাঝখানে, সো সেখানে আমার ইম্পিডেন্স থাকবে হচ্ছে গিয়ে ইনফাইনাইট। ট্রাভেল ওয়েভের প্রিন্সিপাল অনুযায়ী কি হবে না, এই যে ওয়েভটা পাঠানো হলো, দিস ওয়েভ উইল রিফ্লেক্ট ব্যাক টু দ্য সোর্স ফ্রম দ্য পয়েন্ট অফ ইম্পিডেন্স মিসম্যাচ। তার মানে কি
ওই যেখানে আমার ব্রেক আছে যে সেখানে হট করে দেখবে ইম্পিডেন্সটা বেড়ে গেছে অনেকটা, তাই তো? ইম্পিডেন্স মিসম্যাচ পাবে ওখানে, তো ট্রাভেলটা ওই অবধি যাবে, তারপরে ফিরে আসবে। এই যে গেল টোটাল ফিরে এলো, এই টাইমটা পাওয়া যাবে। প্লাস আমার যে ওয়েভটা পাঠানো হয়েছে তার যে স্পিড জানা, যদি জানা থাকে, তাহলে স্পিড আর টাইম থেকে আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিতে পারবো। সো সেই ডিস্টেন্সটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই টু করে, যেহেতু যাবে আসবে ডিভাইডেড বাই টু করে যেটা পাবো সেটাই হবে হচ্ছে গিয়ে ওপেন সার্কিট ফল্টের লোকেশন। সো এই উপায়ে ওপেন সার্কিট ফল্টটা চেক করা হয়। এটা অ্যাকচুয়ালি এখানে লেখা নেই। আহ, আচ্ছা, কেবেলে আর এর থেকে বেশি কিছু বলার নেই। আহ, তোমাদের যদি এমনি কিছু বলার থাকে বলতে পারো। এটা ছাড়াও আরো আরেকটা পার্ট আছে এখনো তোমাদের, সেটা এখন তো হবে না, এবার পুজোর পরে আমি ওই পোর্শনটাতে এমনি বেশি